ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে আমরা কতগুলো মেয়েকে দেখতে পাই যারা মূলত পতিতালয়ে থাকে। একটি মেয়ে এই মেয়েগুলোর ছবি আঁকছিল। এই মেয়েটির নাম সিচি। তখন বাহিরে প্রধানমন্ত্রী নিয়ে আসে। এর নাম হলো শ্যানচিন। শ্যানচিন সিচির সঙ্গে পার্সোনালি কথা বলে। সে বলে, আমি চাই তুমি আমার ছবি এঁকে দাও। আমি তোমাকে একটা ঠিকানা দেব, আমার বলার সময় তুমি সেখানে আসবে, আর যা তুমি দেখতে পাবে তার ছবি আঁকবে। সিচির সন্দেহ হয়, তাই সে বলে, আপনি অন্য ভালো কোনো পেইন্টারকে বলতে পারেন। শ্যানচিন বলে, তুমি যদি আসো তাহলে আমি তোমাকে বলে দেব তোমার বোন কোথায় আছে। আমি জানি তুমি তোমার বোনকে খুঁজে বেড়াচ্ছ। বোনের কথা শুনে সিচি রাজি হয়ে যায়। এরপর সিচি যখন শ্যানচিনের বলা জায়গায় আসে তখন সে দেখতে পায় সেখানে শ্যানচিন রাজ্যের দ্বিতীয় রাজকুমারের সাথে খুবই ঘনিষ্ঠ অবস্থায় আছে। সে এইসবের ছবি আঁকতে চায় না, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। তখন আবার শ্যানচিন ওয়াইন নেওয়ার জন্য বাইরে এসেছিল। সে সিচিকে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তুমি তোমার বোনকে কোনোদিনও পাবে না। তাই সিচি তার কথা মেনে নেয়, আর এরপর তাদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আঁকতে শুরু করে। একটু পর শ্যানচিন দ্বিতীয় রাজকুমারকে বলে, তোমাকে আমার বিয়েটা ভাঙতে হবে। জেনারেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি এই বিয়েটা করতে চাই না। রাজকুমার বলে, তুমি এই কথা কেন বলছো? শ্যানচিন বলে, তুমি বুঝতে পারছো না? রাজকুমার বলে, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই বিয়েটা তোমাকে করতেই হবে, কারণ ওই জেনারেল হানসিং এর কাছে এমন একটা জিনিস আছে যেটা আমার খুব প্রয়োজন। তোমাকে আমাকে সেটা এনে দিতে হবে। কিন্তু শ্যানচিন কিছুতেই জেনারেলকে বিয়ে করবে না, কারণ সে তাকে ভালোবাসে। শ্যানচিন তখন বলে, আমি প্রেগনেন্ট। কিন্তু রাজকুমার তার এই কথা বিশ্বাস করে না, আর এরপর সে সেখান থেকে চলে যায়। সিচি এই সবকিছুই দেখছিল। সিচি এরপর ছবিটা দেওয়ার জন্য শ্যানচিনের সঙ্গে কথা বলতে আসে। সে তাকে বলে, আমি তোমার কথা মতো ছবি এঁকে দিয়েছি, এবার আমাকে বলো আমার বোন কোথায়। শ্যানচিন বলে, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? এমন কি কেউ আছে যার কথা তোমার সবসময় মনে পড়ে? সিচি তখন চুপ হয়ে থাকে। শ্যানচিন বলে, আমি বুঝতে পেরেছি, তোমারও একজন ভালোবাসার মানুষ আছে। এরপর সে পানিতে ডুব দিয়ে দেয়। সিচি বলে, আমি জানি তুমি আমার বোনের খোঁজ আমাকে দিতে পারবে না, ছবিটা আমি তোমাকে দিয়ে চলে যাচ্ছি। তবে সে বুঝতে পারে শ্যানচিন পানি থেকে উঠছে না। সে তখন তাকে ডাকতে থাকে। তখন হঠাৎ করে শ্যানচিন পানি থেকে উঠেই সিচিকেও পানির ভিতরে নিয়ে নেয়। এরপর দেখা যায় সিচি বিছানায় শুয়ে আছে। তখন সেখানে আমরা অদ্ভুত ধরনের একটা লোককে দেখতে পাই যে কিছু একটা করছিল। শ্যানচিন সিচির মুখে হাত দিয়ে বলে, তোমার চেহারাটা অনেক সুন্দর, আজ থেকে তোমার চেহারাটা আমার। এরপর হঠাৎ সিচির ঘুম ভাঙে। তখন একজন দাসী এসে তাকে ম্যাডাম ম্যাডাম বলতে থাকে। সিচি বলে, আমি কোথায় আছি? সেই দাসী বলে, আমরা জেনারেলের বাড়িতে আছি। আপনার তো জেনারেলের সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু পুরো সময়টাই আপনি অজ্ঞান ছিলেন। সিচি কিছুই বুঝতে পারে না যে তার সঙ্গে কেন জেনারেলের বিয়ে হবে। সে দৌড়ে তখন একটা আয়নার কাছে যায়, আর আয়নায় সে দেখতে পায় তার চেহারা অবিকল শ্যানচিনের মতো হয়ে গেছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। দাসী তাকে ম্যাডাম ম্যাডাম বললে সে বলে, আমি তোমার ম্যাডাম নই। সে বলে, আমাকে একটা আয়না এনে দাও, এই আয়নাটা ভালো না। এরপর সে নিজেই ঘরের বাইরে চলে যায়। তখন আরো দাসীরা চলে আসে। সবাই তাকে ম্যাডাম বলছিল, আর সিচি শুধুমাত্র দৌড়াচ্ছিল একটা আয়না খোঁজার জন্য। এরপর জেনারেল হানসেংকে দেখানো হয় যে একজন সন্ত্রাসকে ধরে এনেছিল। সে এবং তার মিলিটারি অ্যাডভাইজার সেই লোকটাকে কিছু জিজ্ঞেস করছিল, তবে সেই লোকটা তাদেরকে পাল্টা জবাব দিচ্ছিল। এদিকে সিচি দৌড়াতে দৌড়াতে একটা আয়না পেয়ে যায়। সিচি আয়নাটার কাছে যায়, আর যখনই সে আয়নাটাকে টান দেয় তখন একটা সিক্রেট দরজা খুলে যায়। তার ওপারেই ছিল জেনারেল আর বাকিরা। জেনারেল একটা তলোয়ার নিয়ে সেই লোকটাকে মেরে ফেলে, আর এই রক্তগুলো ছিটে সিচির চেহারার উপর এসে পড়ে। এতে সে অজ্ঞান হয়ে যায়। জেনারেল এসেই তাকে ধরে। এদিকে দেখা যায় শ্যানচিনের বড় ভাই আসলে শ্যানচিনকে মেরে ফেলতে চায়, তাই সে শ্যানচিনের দাসীকে বলেছে আজ রাতেই সে যেন তাকে মেরে ফেলে। দাসী তার কথায় শ্যানচিনকে গলা টিপে মারতেই যাবে, তখনই সেখানে জেনারেল চলে আসে। জেনারেলকে দেখে দাসী ঘর থেকে বের হয়ে যায়। জেনারেল সিচির ঘোমটা তোলে। সিচি যখনই জেনারেলকে দেখতে পায় তখন তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে, যাতে আমরা বুঝতে পারি সিচি আগে থেকেই হয়তো জেনারেলকে চেনে। তবে যেহেতু এখন তার চেহারা বদলে গেছে তাই জেনারেল তাকে চিনতে পারে না। এরপর তারা একসঙ্গে ওয়াইন খেতে যাবে। সিচি তখন বারবার বলতে চাইছিল যে সে আসলে, কিন্তু জেনারেল তার কথা শোনে না। তখনই জেনারেল বাহিরে কিছু শব্দ শুনতে পায়। সে তখন সিচিকে বলে, তুমি বিশ্রাম করো, আমি আসছি। এদিকে দেখা যায় শ্যানচিনের ভাই অনেকগুলো লোককে পাঠিয়েছিল শ্যানচিনকে মারার জন্য, কিন্তু জেনারেল তাদের সবাইকে মেরে ফেলে। সিচি যখন তার দরজার সামনে আসে সে চারদিকে শুধু রক্ত দেখতে পায়। তখনই একজন লোক তার ঘরে ঢুকে তাকে মারতেই যাবে, ওই সময় জেনারেল তাকে তীর মেরে ফেলে। এরপর জেনারেল এসে সিচিকে ওঠায়। জেনারেল হানসেং বলে, আজ অনেক রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম করো, কাল সকালে তুমি চলে যেও। সিচি বলে, আমি চলে যাব? হানসেং বলে, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমার বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো।
এদিকে আমরা জানতে পারি শ্যানচিনের বড় ভাই আসলে দ্বিতীয় রাজকুমার জিহ্যাং এর হয়ে কাজ করে। জিহ্যাং শ্যানচিনের ভাইকে ধরে মারতে থাকে। সে বলে, তোমার সাহস কি করে হলো? তুমি শ্যানচিনকে মারতে লোক পাঠিয়েছো? ভাই বলে, ওর সাহস কিভাবে হলো তোমাকে ধোকা দিয়ে জেনারেলকে বিয়ে করার? জিহ্যাং তখন হাসতে থাকে আর বলে, তোমাকে আমি এই নিয়ে ভাবতে বলিনি। এরপর তার গলায় চাকু ধরে আর বলে, আর যাতে কখনোই আমি তোমাকে এই ব্যাপারে নাক না গলাতে দেখি। এদিকে হানশ্যাং হাতে একটি জেট প্যান্ডেন্ট নিয়ে বসেছিল। সে বলছিল যদি যুবরাজ হাঁপানির কারণে মারা গিয়ে থাকে তাহলে সে এটা হাতে কেন ধরে রেখেছিল। মিলিটারি অ্যাডভাইজার তখন বলে, এখন তুমি কি করতে চাইছো? হানশ্যাং এর তখন মনে পড়ে তার বাবা তাকে বলেছে, তুমি যুবরাজের মৃত্যুর খোঁজ করা বন্ধ করে দাও, আর আমি তোমাকে এখন বাড়ি পাঠিয়ে দিচ্ছি। মহারাজ তোমার বিয়ে ঠিক করেছে, তুমি বিয়ে করে আপাতত সেখানেই থাকো, আর ততদিন পর্যন্ত যুদ্ধে ফিরে আসবে না যতদিন পর্যন্ত না তুমি এটা বুঝতে পারবে যে কেন যোদ্ধারা যুদ্ধে প্রাণপণ দিয়ে যুদ্ধ করে। মিলিটারি অ্যাডভাইজার তাকে বলে, তোমার বিয়েটা মহারাজের দ্বারা ঠিক হয়েছে। তুমি বলেছো সকালে তোমার স্ত্রীকে চলে যেতে, আমি কি জানতে পারি তুমি এটা কেন করেছো? হানশ্যাং বলে, আমি ওর হাতে দাগ দেখতে পেয়েছি, হয়তো ও এই বিয়েটা করতে রাজি ছিল না, ওকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছে। আমি চাই না কেউ জোর করে আমার সঙ্গে থাকুক। অ্যাডভাইজার বলে, এরপর মহারাজ যদি এই বিষয়ে জিজ্ঞেস করে তুমি কি জবাব দেবে? হানশ্যাং তখন আর কথা বলে না। পরদিন সকালেই হানশ্যাং দেখতে পায় সিচি বাড়ি ছেড়ে চলে গেছে। তখন একজন লোক এসে বলে, মহারাজ এনোজকে পাঠিয়েছে, সে নাকি আপনার আর ম্যাডামের জন্য একটা আদেশ নিয়ে এসেছে। তারা দুজনেই তখন চিন্তায় পড়ে যায়, কারণ এখন তারা কি বলবে। এদিকে সিচি শ্যানচিনের কাছে আসে। সে তাকে বলে, তুমি এটা কেন করলে আর কিভাবে করলে? শ্যানচিন বলে, এটার একটা টেকনিক আছে, আমার পক্ষে এখন জেনারেলকে বিয়ে করা সম্ভব না, তাই এটা আমাকে করতেই হয়েছে। এবার তুমি জেনারেলের স্ত্রী হয়ে থাকো, তবে তোমাকে বেশি দিন থাকতে হবে না, যতদিন না আমার পেটের বাচ্চা জন্ম নিচ্ছে ততদিন তোমাকে সেখানে থাকতে হবে, আর আমার কিছু কাজ আছে যেগুলো তোমাকে করতে হবে। সিচি বলে, আমি কখনোই তোমার কথা শুনবো না। শ্যানচিন তখন বলে, তুমি অবশ্যই আমার কথা শুনবে, তাকিয়ে দেখো তো ওটা কে। সিচি দেখতে পায় পুলের ভিতর কেউ একজন বসে আছে, যার পিঠে পিচ ব্লসমের মতো দাগ রয়েছে, যেটা একমাত্র সিচির বড় বোনের ছিল। শ্যানচিন বলে, তোমার বড় বোনের শরীরে অনেক পরিমাণে বিষের ওষুধ রয়েছে, আমি সেগুলো নিয়ে কাজ করছি। তোমার বোনকে বাঁচাতে হলে আমার কথা তোমাকে শুনতেই হবে, আর যতদিন আমি না বলবো ততদিন তোমাকে জেনারেলের সাথেই থাকতে হবে। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মহারাজের এনোজ একের পর এক চা খেয়ে যাচ্ছিল। সে অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে, জেনারেলের স্ত্রী কোথায়? অ্যাডভাইজার বলে, গতকালে ওনাদের বিয়ে হয়েছে, আজ ঘুম থেকে উঠতে তো একটু দেরি হবে। জেনারেল বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। একটু পরেই সিচি বাড়িতে ফিরে আসে। তাকে দেখে দাসদাসীরা সবাই অবাক হয়, এমনকি হানশ্যাং নিজেও অবাক হয়। এনোজ রাগ করে চলে যাচ্ছিল, তখনই সে সামনে জেনারেলের স্ত্রীকে দেখতে পায়। এরপর সে মহারাজের আদেশ তাদেরকে পড়ে শোনায়। মহারাজ সেখানে লিখেছিল যে সে জেনারেল আর শ্যানচিনের বিয়েকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। রাতে সিচি জোনাকি দেখে অনেক খুশি হচ্ছিল। তখন সেখানে হানশ্যাং আসে। হানশ্যাং বলে, তোমার কি জোনাকি পছন্দ? সিচি বলে, জোনাকি দেখলে আমার মধ্যে বেঁচে থাকার আশা আবারও জেগে ওঠে। যেটা শুনে হানশ্যাং অবাক হয়। এরপর সে জিজ্ঞেস করে, আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম, তাহলে তুমি ফিরে আসলে কেন? সিচি বলে, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে আর আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি এতটা অকৃতজ্ঞ নই যে আমি আপনাকে এভাবে ফেলে চলে যাব। এই কথাটা শুনে হানশ্যাং এর আত্মা কেঁপে ওঠে, কারণ ঠিক এই একই কথাটা তাকে আরো একজন বলেছিল, যেটা আসলে সিচিই ছিল। হানশ্যাং যখন তাকে ভালো করে দেখে তখন সে তার চোখের কাছে একটা তিল দেখতে পায়। সে যখনই তিলটা ছুঁতে যায় তখনই একজন দাসী এসে বলে, ম্যাডাম, আমি আপনার বিছানা করে দিয়েছি। হানশ্যাং জিজ্ঞেস করে, তুমি কি আলাদা ঘরে যাচ্ছ? সিচি বলে, হ্যাঁ। হানশ্যাং তখন কোনো কথা বলে না, সে সেখান থেকে চলে যায়। এরপর সে নিজের ঘরে বসে তার অতীতের কথা মনে করতে থাকে, যেখানে আমরা জানতে পারি কয়েক বছর আগে একটা গ্রামে একবার ডাকাত এসেছিল। ডাকাতরা সকল মানুষদেরকে মেরে ফেলেছিল। তখন সেখানে জেনারেল আসে। একজন ডাকাত সিচির পেছনে গিয়ে দাঁড়ায় যাতে জেনারেল তাকে মারতে না পারে, কিন্তু হানশ্যাং তখন তার হাতে তীর নিয়ে বলে, তুমি কি ভয় পাচ্ছ? সিচি বলে, না, আমি ভয় পাচ্ছি না। হানশ্যাং তখন তীর চালিয়ে দেয়, যেটা গিয়ে সেই লোকের গায়ে লাগে। এরপর হানশ্যাং সিচির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কিন্তু এরপর সে নিজেই শুয়ে পড়ে, আসলে তার শরীরে একটা তীর লেগেছিল। সে সিচিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তাহলে তুমি বাঁচতে পারবে। সিচি চলে যায় ঠিকই, তবে এরপর সে একটি ঠেলাগাড়ি নিয়ে আবার ফিরে আসে। পরদিন সকালে সিচি যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় গাছের সঙ্গে একটা লাল ফিতা বাঁধা আছে। তখন তার মনে পড়ে আগের দিন শ্যানচিন তাকে বলেছে, যখনই তুমি তোমার আশেপাশে কোথাও এরকম লাল ফিতা দেখতে পাবে তখন তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে, বুঝবে আমি তোমাকে ডেকেছি। এরপর সিচি যখন শ্যানচিনের কাছে যায় সে শ্যানচিনকে বলে, আমি তোমার জন্য একটা জিনিস করেছি,
তখন দেখা যায় শ্যানচিন আসলে সেই দাসীকে মেরে ফেলেছে, যে দাসী সেদিন সিচিকে মারতে চেয়েছিল। সিচি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? শ্যানচিন বলে, আমি তো আরো তোমাকে সাহায্য করছি। এদিকে রাজকুমার জিহ্যাং হানশেং এর কাছে তাদের বিয়ে উপলক্ষে কিছু উপহার নিয়ে এসেছে, কিন্তু হানশেং এই উপহারগুলোকে নিতে অস্বীকৃতি জানায়। জিহ্যাং যখন চলে যাচ্ছিল তখনই তার সামনে সিচি এসে পড়ে। সাধারণভাবেই জিহ্যাং মনে করে এটা সেই শ্যানচিন, তাই সে তাকে টেনে দরজার কোণায় নিয়ে যায়। সিচি বলে, রাজকুমার আপনি ভুল করছেন, আমি সে নই। জিহ্যাং বলে, কেন? কে তুমি? তুমি আর আমার সেই শ্যানচিন নও। তুমি এখন জেনারেলের স্ত্রী। সেদিন জেনারেল তোমাকে বাঁচিয়েছে, তাতে কি তুমি তার প্রেমে পড়ে গেছো নাকি? সে সিচির কাছে যেতে চাইলে সিচি তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, এটা জেনারেলের বাড়ি, কেউ আমাদেরকে দেখে ফেললে সেটা খুব খারাপ দেখাবে। তখন হানশেং এখানে চলে আসে। জিহ্যাং তখন বলে, ম্যাডাম কেমন আছেন? হানশেং বলে, আপনি এখনো যাননি কেন? জিহ্যাং বলে, আসলে শ্যানচিন আর আমি ছোটবেলা থেকে একই স্কুলে পড়েছি, ওকে দেখলাম তাই একটু কথা বলতে চাইলাম। এতে হানশেং আর কিছু বলে না। এরপর জিহ্যাং পতিতালয়ে আসে। সেখানের ওই রাত তাকে বলে, আজ আমাদের এখানে নতুন অনেকগুলো মেয়ে এসেছে, সবাই যুবতী। রাজকুমার বলে, কত যুবতী? ওইরান বলে, 17-18 বছর বয়সী। জিহ্যাং তখন শ্যানচিনের ভাইকে একটা চর মারে। সবাই তখন ভয় পেয়ে যায়। জিহ্যাং বলে, যাদেরকে নিয়ে এসেছো সবাইকে ছেড়ে দেবে, অন্য কিছু করে খাবে, কিন্তু এই কাজ না। আমি যাতে না শুনি কোনো নতুন মেয়ে এখানে এসেছে। সে যখন চলে যাচ্ছিল তখন সিচিকে দেখতে পায়। সে বলে, তুমি কি এখানেই থাকো? তাহলে আজ থেকে তুমি আমার দাসী, তুমি আমার সঙ্গে আমার প্রাসাদে থাকবে। এদিকে হানশেং এর কাছে খবর আসে যে ইয়ানবাও পালিয়ে গেছে। ইয়ানবাওকে তা আমরা পরে জানতে পারবো। এরপর সিচিকে আবারও শ্যানচিন ডেকে আনে আর তাকে বলে, তোমাকে যুবরাজের জেট প্যান্ডেন্ট খুঁজে বের করতে হবে, যেটা জেনারেলের কাছে আছে। রাতে সিচি বসেছিল, তখনই তার কাছে ইয়ানবাও আসে। ইয়ানবাও বলে, তো তুমি আমার বাবার স্ত্রী? সিচি জিজ্ঞেস করে, কে তোমার বাবা? ইয়ানবাও বলে, হানশেং। তখনই হানশেং এর আসার শব্দ শুনে ইয়ানবাও সিচির কোলে উঠে পড়ে। হানশেং বলে, তাড়াতাড়ি নামো। ইয়ানবাও বলে, নামলে তুমি আবার আমাকে একাডেমিতে পাঠিয়ে দেবে, আমি সেখানে যাব না। হানশেং জোর করলে ইয়ানবাও সিচির জামা ধরে রাখে। হানশেং টান দিলে সিচির জামা ছিঁড়ে একদম সদরঘাট হয়ে যায়, যাতে তারা দুজনেই লজ্জায় পড়ে যায়। তাই হানশেং ইয়ানবাওকে সিচির কাছে দিয়ে চলে আসে। পরদিন ইয়ানবাও সিচিকে মেকআপ করে দিচ্ছিল। সে যখন একটা জামা আনতে যায়, সিচি তখন বলে, কত অল্প বয়সে ওর মা মারা গেল, এজন্যই জেনারেলকে আবার বিয়ে করতে হয়েছে। দাসী তখন হেসে বলে, ম্যাডাম আপনি জেনারেলের প্রথম আর একমাত্র স্ত্রী। ইয়ানবাও ডেপুটি জেনারেলের মেয়ে, তার মা অনেক আগেই মারা গেছে, যুদ্ধে ডেপুটি জেনারেলও মারা যায়, তাই আমাদের জেনারেল ইয়ানবাওকে দত্তক নিয়ে নিয়েছে। রাতে ইয়ানবাও আর সিচি একটা তাঁবুটা নিয়ে জোনাকি দেখছিল। তখন সেখানে জেনারেলও আসে। ইয়ানবাও তাকে ভেতরে নিয়ে আসে, তাদের দুজনের হাতই নিজের কাঁধের উপর রাখে। আসলে সে ইচ্ছে করে এগুলো করছিল, যাতে করে জেনারেল সিচিকে পছন্দ করতে শুরু করে। ইয়ানবাও বলে, বাবা জানো মা কি বলেছে? মা বলেছে, যদি আমার মনের ইচ্ছা পূরণ হয় তাহলে নাকি ওই লাইটের ভেতর থেকে জোনাকি বের হবে। হানশেং বলে, তুমি এই কথা কোথায় শুনেছো? সিচি বলে, আমি একটা বইয়ে পড়েছিলাম। হানশেং বলে, দাঁড়াও আমি তোমাদেরকে একটা গল্প বলি। সে গল্প বলতে থাকে, তবে তখন দেখতে পায় ইয়ানবাও আর সিচি দুজনেই ঘুমিয়ে পড়েছে। সে তখন ধীরে ধীরে সিচির কাছে যায়। এরপর সিচি তার কাঁধের উপর নিজের মাথা রেখে দেয়। সে তখন গভীর ঘুমে ছিল। তখনই উপরে বাতির ভেতর থেকে জোনাকি বের হতে শুরু করে, যেগুলো দেখে হানশেং এর অতীতের কথা মনে পড়তে থাকে, যেদিন সিচি তাকে ঠেলাগাড়িতে করে টেনে নিয়ে আসছিল। সে বারবার বলছিল, জেনারেল আপনি জেগে থাকুন। তখন হঠাৎ তার পা পিছলে যায় আর সে সেখানে পড়ে যায়। তখনই হঠাৎ করে সেখানে অনেক জোনাকি চলে আসে, যেগুলো দেখে সিচি আবারও উঠে দাঁড়ায় আর বলে, আমাকে হার মানলে চলবে না। এসব মনে করে হানশেং সিচিকে দেখতে থাকে। তখন সিচির ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ইয়ানবাও সিচির জামা ধরে টান দেয়, যাতে করে সিচির কাঁধের জামা খুলে যায়। হানশেং তখন তার কাঁধে একটা ক্ষতের দাগ দেখতে পায়, যেটা সিচিরও ছিল, কারণ সেদিন সে দড়ি দিয়ে জেনারেলকে টেনে আনছিল। এসব মনে করে হানশেং জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো তো, তুমি আসলে কে? তখন একজন লোক বলে, জেনারেল আপনার সঙ্গে দেখা করতে কেউ এসেছে। তখন আমাদেরকে দেখানো হয় আসলে মহারাজের এনজ জেনারেল আর তার স্ত্রীর জন্য একটা দামি ওয়াইন নিয়ে এসেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এটা আসলে রাজকুমার জিহ্যাং পাঠিয়েছে। জিহ্যাং ওয়াইন পাঠাবে এই কথা শুনে শ্যানচিন সে ওয়াইনের ভেতরে একটা ওষুধ মিশিয়ে দেয়। এদিকে হানশেং আর সিচি সেই ওয়াইন খায়, অন্যদিকে জিহ্যাং আর শ্যানচিনও সেই ওয়াইন খায়। ওয়াইন খাওয়ার সাথে সাথেই জিহ্যাং পাগল হয়ে যায় আর সে শ্যানচিনের সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। এদিকে ওয়াইন খাওয়ার পরে সিচি যখন চলে যাচ্ছিল,
হানসেং তখন তাকে বলে, আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? সিচি বলে, আপনি কি মজা করছেন? আমাদের কি করে দেখা হবে? হানসেং বলে, তাহলে এই জোনাকির কথা তোমাকে কে বলেছে? সিচি বলে, আমার মনে নেই। হানসেং বলে, কিন্তু আমার মনে আছে। আমার মনে আছে যে আমাকে জোনাকির কথা বলেছিল তার চোখের কাছে একটা তিল ছিল। আমার তার কণ্ঠস্বর মনে আছে। আমার তার প্রত্যেকটা কথা মনে আছে। কোনোদিন যদি সে আমার সামনে আসে তাহলে আমি তাকে জিজ্ঞেস করতে চাই তার কি আমার কথা মনে আছে। আমি তাকে বলতে চাই মাঝে এই বছরগুলোতে সে একবারের জন্য আমার মন থেকে বের হয়নি। আমি তাকে জিজ্ঞেস করতে চাই তার কাঁধের আঘাতটা কি এখনো ব্যথা করে। আমি তাকে জিজ্ঞেস করতে চাই সে কি আমাকে কখনো ভালোবেসেছিল। সিচির চোখে তখন পানি চলে আসে, কিন্তু সে যখনই আয়নার দিকে তাকায় তখন সে আবার নিজেকে সামলে নেয়। সে বলে, জেনারেল, আপনি যাকে কথাগুলো বলছেন আমি সে নই। হানসেং বলে, তুমি সে। সিচি বলে, আপনি ভালো করে একবার দেখুন, আমি কি দেখতে তার মতো? হানসেং তখন কোনো কথা না বলে চলে যায়। দরজার কাছে গিয়ে সে বলে, আমার তার চেহারা মনে নেই, তবে সে সব সময় আমার হৃদয়ে আছে। এই কথা শুনে সিচি আর নিজেকে আটকাতে পারে না। সে দৌড়ে হানসেং এর কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যে কিস হয়। হানসেং সিচিকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায়। আর এরপর কি হয় তা তো তোমরা বুঝতেই পারছো। আমি আর বলতে পারবো না, দেখাতেও পারবো না, কারণ এগুলো দেখালে আমাকে আবার ইউটিউব মনিটাইজেশন দেয় না। যাই হোক, একটু পরে দেখা যায় সেনজিন একা একা বলছে কোনো মানুষের পক্ষে সম্ভব না ওই নেশার হাত থেকে বেঁচে যাওয়া। অন্যদিকে আমরা একটু আগের সিন দেখতে পাই। এনোজ জেনারেলের বাড়িতে আসার সময় পা পিছলে সম্পূর্ণ ওয়াইন পড়ে যায়। এনোজ প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন বাড়ির একজন লোক বলে, আপনি ভয় পাবেন না, ওয়াইন তো ওয়াইনই, আমি অন্য একটা ওয়াইন নিয়ে আসছি। তার মানে হানসেং আর সিচি যে ওয়াইন খেয়েছে সেটাতে নেশার কিছুই ছিল না। তাদের মধ্যে যা কিছু হয়েছে তার সজ্ঞানে হয়েছে। পরদিন সিচি যখন সেনচিনের সঙ্গে দেখা করে তখন সেনচিন দেখতে পায় সিচির হাত থেকে তার ভার্জিন হওয়ার চিহ্ন চলে গেছে। সেনচিন বলে, তার মানে ওষুধ কাজ করেছে। সিচি বলে, তুমি কি বলছো? সেনচিন বলে, আমি তোমাদের সাহায্য করছি। এরপর সিচি যখন বাড়িতে আসে সে হানসেংকে বলে, জেনারেল, গত রাতের ওয়াইনে ড্রাগ ছিল। হানসেং বলে, কে দিয়েছে? সিচি বলে, সেনচিন। হানসেং বলে, মানে? সিচি বলে, মানে আমি। হানসেং বলে, কেন দিয়েছো? সিচি বলে, এটা এখন আমি আপনাকে বলতে পারবো না। কাল আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা আপনি ভুলে যান। হানসেং রেগে চলে যাচ্ছিল। সিচি বলে, এই ড্রাগ নাকি প্রতি মাসে একবার জেগে ওঠে, তাই ওই সময় আমরা দেখা করব না। হানসেং বলে, পারবো না। এরপর সে চলে যায়। রাতে সিচি পতিতালয়ে যায়। সেখানে সে তার এক বন্ধুর সাথে দেখা করে এবং তাকে সবকিছু খুলে বলে। ওই বন্ধু প্রথমে বিশ্বাস করতে চায় না। সে বলতে থাকে, চেহারা কোনোদিন বদলানো যায়? সিচি তখন তাকে এমন এমন কথা বলে যা কেবল সিচিই জানে, তাই সে বিশ্বাস করে নেয়। এদিকে হানসেংকে তার অ্যাডভাইজার বলে, দেখো, আমার মনে হচ্ছে তোমার স্ত্রী কোনো মিশন নিয়ে এসেছে, তোমার তার উপর বিশ্বাস করা ঠিক হবে না। হানসেং বলে, আমি তাকে বিশ্বাস করি। অ্যাডভাইজার তখন নিজে নিজে বলতে থাকে, এবার আমাকেই কিছু একটা করতে হবে। পরদিন সে সিচির ঘরের সামনে যায়। তাকে বলে, আমার একটা জিনিস হয়তো এই ঘরে রয়ে গেছে, আমি কি একটু খুঁজতে পারি? সিচি বলে, অবশ্যই। অ্যাডভাইজার তখন তার জিনিস খোঁজার নাম করে অনেকগুলো জিনিস নিচে ফেলে দেয়। এরপর সে রাজকুমারের সেই পেন্ডেন্টটা হাতে নিয়ে বলে, এটা কি জানেন? এটা হলো যুবরাজের পেন্ডেন্ট, যেটা হাতে নিয়ে যুবরাজ মারা গিয়েছিল। এরপর সে আবার সবকিছু গুছিয়ে সেখান থেকে চলে যায়। সিচি এরপর সেনচিনের সঙ্গে দেখা করতে আসে। সিচি বলে, আমি সেই জেট পেন্ডেন্ট খুঁজে পেয়েছি, তবে তুমি কি আমাকে বলবে যে সেটা আসলে কেন দরকার? সেনচিন বলে, তোমাকে যেটুকু বলেছি তুমি শুধুমাত্র সেইটুকুই করো। সে ওয়াইন খেতে চাইলে সিচি তাকে থামিয়ে দেয় আর বলে, প্রেগনেন্ট অবস্থায় তোমার ওয়াইন খাওয়া ঠিক না। এরপর সে চলে যায়। সেনচিনের পর জিহেং এর কাছে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে আমি সেই পেন্ডেন্ট পেয়ে গেছি। সেনচিনের ভাই তখন বলে, আমি তো ভেবেছিলাম জেনারেলের সঙ্গে বিয়ে হওয়ার পর ও হয়তো আমাদেরকে ধোকা দিয়ে দেবে। জিহেং বলে, হানসেং এর সঙ্গে ওর যতই বিয়ে হোক, ও শুধু আমার, বুঝতে পেরেছো? এরপর সে সেই চিঠিটাকে পুড়িয়ে সেখান থেকে চলে যায়। সেনচিনের ভাইও তখন জিহেং এর মতো চেয়ারে বসে তার মতোই ডায়লগবাজি করতে থাকে। আর সেও একটা খামকে পোড়াতে চাইছিল, কিন্তু তখন আগুন তার হাতে লেগে যায়। মানে বেশি চালাকি করলে যা হয় আর কি। এরপর সিচি দেখতে পায় তার ঘরের সামনে আবারও লাল ফিতা টাঙানো। তখনই তার দাসী একটি চিঠি নিয়ে আসে, যেখানে লেখা ছিল সেই জেট পেন্ডেন্ট নিয়ে তাকে কোথায় যেতে হবে। এরপর সিচি সেই জেট নিয়ে পতিতালয়ে পৌঁছে যায়। এদিকে অ্যাডভাইজার হানসেংকে দেখায়, আমি তো শুধুমাত্র পরীক্ষা করার জন্য তাকে জেটটা দেখিয়েছিলাম, দেখো সেটা এখন গায়েব। অন্যদিকে সিচি সেই জেটটা জিহেংকে দিয়ে দেয়। সে এই জেটের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে যাবে, জিহেং তখন তাকে কাছে টেনে নেয়। সিচি জোর করে সেখান থেকে সরে যায়। জিহেং অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে?
সিচি যাতে ধরা না পড়ে যায় তাই সে আবার বসে পড়ে আর বলে, আমার এখন জেনারেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে, এখন এরকম করা ঠিক হবে না। কিন্তু জিহাং বলে, এটা তো আর জেনারেলের বাড়ি না। সে আবারও তার সঙ্গে জোর জবরদস্তি করতে চায়। সিচি তখন নিজের মাথার হেয়ার পিনটা খুলে তার গায়ে আঘাত করতে চায়। ওই সময় তার হাতের ব্রেসলেটটা ছিঁড়ে যায়। জিহাং তখন তাকে ধরে দেয়ালের সঙ্গে আটকে ফেলে আর বলে, কি হয়েছে? কয়দিনের মধ্যেই তুমি ওই হানশ্যাংকে ভালোবেসে ফেলেছো নাকি? সে তাকে জোর করে কিস করতে যায়। সিচির চোখ দিয়ে তখন পানি পড়তে থাকে। ঠিক ওই সময় জিহাং এর গলায় হানশ্যাং চাকু ধরে। এরপর সে তাকে নিচে ফেলে বলে, আমার স্ত্রী থেকে সবসময় দূরে থাকবে। সিচি অনেক ভয় পেয়েছিল। হানশ্যাং তখন তাকে কোলে নিয়ে বাড়িতে চলে আসে। হানশ্যাং দাসীদেরকে বলে, তোমরা ভালোভাবে ওর খেয়াল রেখো। সিচি এখনো কান্না করছিল। সে বুঝতেই পারছিল না সে হানশ্যাংকে কিভাবে জবাব দেবে। এদিকে জিহাং সেখানকার মেয়েদেরকে দিয়ে সিচির ব্রেসলেটের এক একটা পুঁতি কুড়িয়ে আনছিল। আর সে তাদেরকে বলছিল, আমার এমন কেন মনে হচ্ছে যে আমি হেরে গেছি। হানশ্যাং কিছুই বুঝতে পারছিল না যে সিচি কেন তাকে কিছুই বলছে না। সে নিজে থেকে তাকে জোর করে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। রাতে সিচি হানশ্যাং এর ঘরে আসে। সে তার সামনে বসে বলে, জেনারেল, আমি অনেক বড় অন্যায় করেছি। আমি যে অন্যায় করেছি তার শাস্তি একটাই হতে পারে। তাই আমি একটা ডিভোর্স লেটার লিখে নিয়ে এসেছি। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। এরপর সে তাকে যুবরাজের আসল পেন্ডেন্টটা দিয়ে দেয়। হানশ্যাং বলে, তুমি তো এটা জিহাংকে দিয়েছিলে। সিচি বলে, আমি সেখানে নকল একটা নিয়ে গিয়েছিলাম, আসলটা আমি নিয়ে যাইনি, সেটা আমার কাছে রেখে দিয়েছিলাম। হানশ্যাং বুঝতে পারে সিচি তাকে ধোঁকা দেয়নি, হয়তো তার কোনো দুর্বলতা রয়েছে। সে সিচিকে জিজ্ঞেস করে, এমন আরো কি কিছু আছে যা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছো? সিচি বলে, জি আছে। হানশ্যাং বলে, কি সেটা? সিচি বলে, আমি এখন সেটা আপনাকে বলতে পারবো না। হানশ্যাং বলে, তাহলে যতদিন না বলতে পারবে ততদিন তুমি আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। এই বলে সে ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলে। সিচি বাইরে চলে গেলে হানশ্যাং ডিভোর্স লেটারটাকে আরো টুকরো করে আর সেটা আকাশে উড়িয়ে দেয়। সে প্রচন্ড খুশি ছিল, কারণ তার স্ত্রী তাকে ধোঁকা দেয়নি। ওই সময় সিচি আবারও ঘরে চলে আসে। হানশ্যাং তখন বিশাল লজ্জায় পড়ে যায়। সিচি বলে, আমি আমার হেয়ার পিনটা নিতে এসেছিলাম। হানশ্যাং অন্যদিকে ঘুরেই তাকে হেয়ার পিনটা দিয়ে দেয়। তার মাথায় গায়ে তখন কাগজের টুকরা লেগেছিল। বেচারা এতই লজ্জা পেয়ে গেছে যে সে তার মুখটাও তার স্ত্রীকে দেখাতে পারছে না। এরপর হানশ্যাং বাজারে যায় সিচির জন্য কিছু কেনার জন্য। তখন সে একটি বাচ্চাকে দেখতে পায় যে দুটো ক্যান্ডি স্টিক নিয়ে যাচ্ছে। সে তাকে বলে, তুমি কি আমাকে একটা ক্যান্ডি স্টিক বিক্রি করতে পারবে? এরপর দেখা যায় হানশ্যাং দুটো ক্যান্ডি স্টিক নিয়ে সিচির কাছে এসেছে। সে তাকে ক্যান্ডি স্টিক দিলে সিচি বলে, আমি ইয়ানবাওকে দিয়ে আসি। হানশ্যাং বলে, ছোট মানুষের বেশি মিষ্টি খাওয়া ঠিক না, তুমি ওকে একটা দিও আর একটা তুমি খেয়ে নিও। সিচি খুব খুশি হয়ে যায়। এরপর সে ইয়ানবাওয়ের সঙ্গে মিলে ক্যান্ডি স্টিক খেতে থাকে আর দূর থেকে হানশ্যাং তাকে দেখতে থাকে। হানশ্যাং এর তখন মনে পড়ে সে যখন বাচ্চাটার কাছে ক্যান্ডি চেয়েছিল, বাচ্চাটা তখন তার বাবাকে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা দেখো, এই লোকটা আমার চকলেট চুরি করতে চাইছে। ছেলেটার বাবা তখন হানশ্যাং এর উপর চিল্লাচিল্লি করতে শুরু করে। হানশ্যাং এতে প্রচন্ড রেগে যায়। বাড়িতে এসে সে তার অ্যাডভাইজারকে বলে, একটা বড় সমস্যা হয়ে গেছে, বাজারে আমি কোনো চকলেট পাচ্ছি না, আমার জন্য চকলেট নিয়ে আসো। এরপর সে অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় কোনো মানুষের কি চেহারা বদলে যেতে পারে? অ্যাডভাইজার বলে, এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। এরপর হানশ্যাং সিচির ঘরে আসে। সে সেখানে একটা ফুল গাছ রাখতে এসেছে। তখন সে সেখানে দুটো কাগজ পড়ে থাকতে দেখে। তখন সিচিও ঘরে চলে আসে। হানশ্যাং দেখতে পায় একটা কাগজে ইয়ানবাওয়ের ছবি আঁকা আছে। সে বলে, আমি তো আগে শুনিনি যে প্রধানমন্ত্রী মেয়ে ছবি আঁকতে পারে। সিচি বলে, এটা আমি এমনিতেই এঁকেছি। আর একটা কাগজে লেখা ছিল হানশ্যাং এর নাম নিয়ে একটা কবিতা। হানশ্যাং বলে, এটাও তুমি এমনিতেই লিখেছো? সিচি বলে, ইয়ানবাওর স্কুল থেকে তাকে কবিতা লিখতে বলেছিল, তাই আমি এটা লিখে দিয়েছিলাম। হানশ্যাং বলে, ও আচ্ছা। সে তাকে ছবিটা দিয়ে দেয়, কিন্তু সেই কবিতাটা নিয়ে চলে যায়। এরপর দেখা যায় অ্যাডভাইজার শ্যানচিনের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করেছে। সে তার লেখা কিছু কাগজ নিয়ে এসেছে। অ্যাডভাইজার বলে, প্রধানমন্ত্রীর মেয়ে শ্যানচিন মিষ্টি খাবার খায় না, সে সবসময় ঝাল খাবার খায়। তার ফুল পছন্দ না, কারণ ফুলের ঘ্রাণে বেশিরভাগ সময় তার অ্যালার্জি হয়। এমনকি সে পোশাকে অনেক শৌখিন, সে এক পোশাক দ্বিতীয়বার পরে না। কিন্তু তোমার স্ত্রী তো এমন না, সে তো পোশাক পুরনো হয়ে গেলে সেগুলো দাসীদের দিয়ে দেয়, কিন্তু তারপরও নষ্ট করে না। হানশ্যাং এর মনে পড়ে সিচি বলেছে সে ফুল পছন্দ করে। এমনকি দাসীরা তাকে বলেছে যে ম্যাডাম মিষ্টি খাবার বেশি পছন্দ করে, ঝাল খাবার সে খুব কম খায়। হানশ্যাং বলে, তাদের সবকিছুই আলাদা, এমনকি হাতের লেখা পর্যন্ত আলাদা। অ্যাডভাইজার বলে, এ থেকে স্পষ্ট বোঝা যায় যে তোমার স্ত্রী হয়ে আছে সে নকল শ্যানচিন। তবে সত্যি যদি সে নকল হয় তাহলে তুমি কি করবে? হানশ্যাং বলে, সে নকল শ্যানচিন তাতে আমার কি, সে তো আমার আসল স্ত্রী, বিয়ে তো আমার তার সঙ্গেই হয়েছে। হানশ্যাং দেখতে পায় বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে।
সিচি যেই ঘরে থাকে সেই ঘরটা অনেক পুরনো। সেই ঘরে চাল থেকে পানি পড়ে, তাই হানসেং তাকে ডাকতে থাকে। কিন্তু যখনই সে ভেতরে একটা শব্দ শুনতে পায়, সে সরাসরি তার ঘরে ঢুকে যায় আর সিচিকে কাঁধে করে নিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। এদিকে ইয়ানবাও আর অ্যাডভাইজার কিছু মিষ্টি নিয়ে আসছিল সিচিকে দেওয়ার জন্য। এই দৃশ্য দেখে ইয়ানবাও বলে, আঙ্কেল চলো আমরা আমাদের ঘরে চলে যাই। অ্যাডভাইজার বলে, কেন, তোমার মাকে দেবে না? ইয়ানবাও বলে, আঙ্কেল তুমি কি কিছুই বুঝতে পারো না? তুমি কোনোদিনও বিয়ে করতে পারবে না। হানসেং সিচিকে নিজের ঘরে নিয়ে আসে। সে বলে, আজ তুমি এখানেই থাকবে। সিচি বলে, তাহলে আপনি কোথায় থাকবেন? হানসেং বলে, এটা আমার ঘর, আমি তো এখানেই থাকবো। সিচি বলে, তাহলে আমি কোথায় ঘুমাবো? হানসেং একটু সরে গিয়ে বলে, যেখানে তোমার ভালো লাগে। সিচি দেখতে পায় সামনে একটা সোফা আছে। সে বলে, আমি সেখানে শুয়ে পড়ছি। হানসেং রাগে বলে, যেখানে তোমার ভালো লাগে। সিচি তখন সেখানে গিয়ে শুয়ে পড়ে আর হানসেং খাটে শুয়ে শুয়েই এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। পরদিন সকালে অ্যাডভাইজার হানসেং এর সঙ্গে দেখা করতে আসে। সে তাকে বলে, মহারাজের এনোজ বর্তমানে রিফিউজি ক্যাম্পে আছে। আমার মনে হয় সে কোনো মতলব নিয়ে গেছে। হানসেং বলে, আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। অ্যাডভাইজার বলে, আমি কিছু সৈনিক রেডি করে দিচ্ছি। হানসেং বলে, না, এতে সে অ্যালার্ট হয়ে যাবে। আমি একাই যাচ্ছি আর তোমাকে একটা কাজ দিয়ে যাচ্ছি, তুমি ওই সোফাটাকে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলো তো। অ্যাডভাইজার তখন বলে, আমি তোমার অ্যাডভাইজার, তুমি কি আমাকে একটু সম্মান দিতে পারো না? এদিকে জি হ্যাং বুঝতে পারে যে এই জেটটা আসলে নকল। সে তখন সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে সেনচিনের ভাইকে বলে, তুমি কি জানো জেনারেলের বাড়ির এখন কি অবস্থা? ভাই বলে, জেনারেল বাড়িতে নেই, সে নাকি এনোচের সাথে দেখা করতে রিফিউজি ক্যাম্পে গেছে। জিহাং বলে, ও রিফিউজি ক্যাম্পে গেছে? ওই সময় যদি রিফিউজি ক্যাম্পের মিলিটারিরা তার উপর বিদ্রোহ করে দেয় তাহলে হানসেং কি করবে? সেনচেনের ভাই বলে, আমি বুঝতে পেরেছি আমাকে এখন কি করতে হবে। আসলে জিহাং এখানে হানসেনকে মারার প্ল্যান করছে। এরপর সে বলতে থাকে হানসেং বাড়িতে নেই, তাই সে জেনারেলের বাড়িতে যায় আর সিচিকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসে। সিচি বলে, রাজকুমার আপনি এখানে কেন এসেছেন? জিহাং বলে, তুমি আমাকে নকল একটা জেট দিয়ে এসেছো। সিচি বলে, আমি বুঝতে পারিনি সেটা নকল। তখনই বাইরে কিছু শব্দ শোনা যায়। জিহাং বলে, আমি এখন বাইরে যাচ্ছি, সবাই দেখুক যে আমি তোমার ঘর থেকে বের হয়েছি। সিচি তখন তাকে আটকায়। সে বলে, এমনটা করবেন না, কিন্তু জিহাং তার কথা শোনে না। সে যখনই এগিয়ে যেতে চায় সিচি তখন তার মাথায় একটা পাথর দিয়ে আঘাত করে। এরপর দেখা যায় জিহাং এর মাথায় ব্যান্ডেজ আর সিচি তার সামনে একটা চাকু ধরে বসে আছে। সিচি বলে, এই মাত্র একটা ইমার্জেন্সি ছিল, তাই আমি আপনার মাথায় আঘাত করতে বাধ্য হয়েছি, আমাকে ক্ষমা করে দিন। জিহাং বলে, তুমি আমার মাথায় আঘাত করে আবার তুমি ব্যান্ডেজ করেছো? সিচি বলে, রাজকুমার আমি জানি আপনি কি করতে চাইছেন, আপনি জেনারেলের বদনামি করতে চাইছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না এতে আপনারও বদনাম হবে। আপনি একজন রাজকুমার, যুবরাজ নেই। এখন যদি আপনার মান সম্মান চলে যায় তাহলে মহারাজের কি মূল্য থাকবে রাজ্যে? জিহাং বলে, তুমি কি সত্যি সেই সেনচিন যাকে আমি চিনতাম? সিচি তখন বাইরে চলে যায় আর সকল দাসদাসীদের কাজে লাগিয়ে দিয়ে জিহাংকে নিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায়। জিহাং বলে, তুমি আমার কথা শোনো, তুমি আগে আমাকে জিহাং বলে ডাকতে, এখন আমাকে রাজকুমার বলে ডাকো। তুমি কি আমাদের মাঝখানে একটা সীমানা করতে চাইছো? সিচি বলে, হ্যাঁ। জিহাং বলে, আমার সত্যি এখন পস্তাতে ইচ্ছে করছে যে আমি কেন তোমাকে হানসেং এর সঙ্গে বিয়ে দিলাম। যাই হোক, তবে আমি তোমাকে বলে যাচ্ছি, আজ তুমি বিধবা হয়ে যাবে। এরপর তুমি কি করবে? এরপর তো তোমাকে আমার কাছেই আসতে হবে। এই কথা শুনে সিচি অবাক হয়ে যায়। এদিকে হানসেং রিফিউজি ক্যাম্পে আসে। সেখানে এসে সে যখনই এনোজকে খোঁজ করতে যাবে তখনই হঠাৎ করে তার উপর অ্যাটাক শুরু হয়ে যায়। হানসেং একা তাদেরকে সামলাতে পারছিল না। ওই সময় সিচি ঘোড়া চড়ে সেখানে আসে। সে তার সঙ্গে কিছু সৈনিকও নিয়ে এসেছিল। সে হানসেংকে নিজের ঘোড়ায় তোলে। আতঙ্কবাদীরা হানসেংকে তীর চালাতে গেলে সিচির সামনে চলে আসে আর তীরটা তার বুকে লেগে যায়। আবারও তার গায়ে তীর লাগতে যাবে, তখন হানসেং তার সামনে আসায় আরেকটা তীর তার হাতে লেগে যায়। এরপর সে দ্রুত ঘোড়া ছুটিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সিচির জন্য ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলে, আপনার শরীরে তো তীর লেগেছে। হানসেং বলে, আপনি আগে ওর চিকিৎসা করুন, ওর যাতে কিছু না হয়। হানসেং তার অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? তুমি ওকে এরকম একটা জায়গায় কেন যেতে দিয়েছো? অ্যাডভাইজার বলে, ম্যাডাম সৈন্যদের আসার অপেক্ষা করতে চাইছিল না, সে তোমাকে বাঁচানোর জন্য একাই সেখানে চলে যায়। সে নিচে বসে বলে, এগুলো আমার জন্যই হয়েছে, আমি ভুল তথ্য পেয়েছি, এনোজ সেখানে ছিল না, আমার কারণেই আজ ম্যাডামের এই অবস্থা, তুমি আমাকে শাস্তি দাও। হানসেং বলে, উঠে পড়ো তুমি, আর খোঁজ নিয়ে দেখো এই তীরটা কোন জায়গার। এরপর হানসেং সিচির কাছে আসে। সে তার হাত ধরে বসে থাকে। অন্যদিকে জিহাং সেই দলের সঙ্গে প্রচন্ড রাগ দেখাতে থাকে। সে বলে, একটা কাজও তোমরা ঠিক করে করতে পারো না। তাদের সর্দার বলে, রাজকুমার আপনি রাগ করবেন না, জেনারেল চলে গেছে ঠিকই, তবে তার গায়ে একটা তীর লেগেছে। আর তার চেয়েও বড় কথা,
জেনারেলের স্ত্রীর বুকে একটা তেল লেগেছে। জিহাং বলে, কি বললে তুমি? তখন সে হাসতে থাকে। সেই সর্দার বলে, সে তীরে বিষ লাগানো ছিল। জিহাং তখন বলে, এটা তো আরো ভালো হলো। সে আরো হাসতে থাকে আর সেই সর্দারকে বলে, তোমার তো একটা পুরস্কার পাওয়া উচিত। সে তার চাকু বের করে আর সাথে সাথেই সে লোকটাকে মেরে ফেলে। এরপর সেখানে শ্যানচিন আসে। সে বলে, রাজকুমার, চিন্তা করবেন না, জেনারেলের স্ত্রী ভালো আছে। আমার এক বান্ধবী ওই বাড়িতে কাজ করে, আমি সেখান থেকে জেনেছি। তবে রাজকুমার, আমি শুনেছি সে নাকি তার স্বামীকে বাঁচানোর জন্য এসব করেছে। জিহাং তখন তার গলা চেপে ধরে আর বলে, আমার সামনে আরেকদিন তুমি হানসেং এর নাম নেবে না। শ্যানচিন বলে, মনে হচ্ছে আপনি তার অনেক কেয়ার করেন, কিন্তু সে তো অন্য একজনের স্ত্রী। জিহাং তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। পরদিন শিচির যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় শ্যানচিন তার কাছে এসেছে। সে তাকে বলে, আমি তোমাকে এখানে একটা কাজে পাঠিয়েছি, তোমাকে কাউকে ভালোবাসার জন্য পাঠাইনি। আমার কাজ তাড়াতাড়ি করে দাও, নইলে কিন্তু আমি আমার চেহারা ফেরত নিয়ে নেব। শিচি তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। হানসেং সেখানেই ছিল। শিচি পাগলের মতো বলতে থাকে, জেনারেল আমি সে নই, জেনারেল আমি সে নই। কিন্তু হানসেং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে বলে, তুমি অসুস্থ, তুমি নাড়াচাড়া করো না। আর এটা অনেক সুন্দর একটা সিন ছিল। শিচি বলে, জেনারেল আমাদের বাড়িতে কি কেউ এসেছে? জেনারেল বলে, না। শিচি মনে মনে ভাবে, আমি হয়তো তাহলে স্বপ্নে দেখেছি। হানসেং বলে, তুমি একটু আগে কি বলছিলে? তুমি কি না? শিচি বলে, আমি বলেছি আমি ওষুধ খাবো না। হানসেং তখন হেসে ফেলে। সে বলে, তুমি অসুস্থ, ওষুধ তো খেতেই হবে। সে তাকে কোলে নিয়ে ঘরে চলে আসে। এরপর নিজের হাতে তাকে ওষুধ খাইয়ে দেয়। আর এভাবে করেই কয়েকটা দিন চলে যায়। শিচি এখন মোটামুটি সুস্থ। হানসেং তার সকল কাজ করে দেয়। নিজের হাতে সে তার আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। সে যখনই শিচিকে কিস করতে যাবে, শিচি বলে, আমার খিদে পেয়েছে। হানসেং তখন চলে যায়। রাতে শিচি ইয়ানবকে পড়াচ্ছিল। দূর থেকে হানসেং তখন তাদের কি দেখছিল। ওই সময় অ্যাডভাইজার এসে বলে, তুমি এভাবে কি দেখছো? হানসেং বলে, আমার বাবা আমাকে বলেছিল আমি যেন এটা শিখে আসি যে যুদ্ধে সৈনিকরা কেন প্রাণপণ দিয়ে যুদ্ধ করে। আমি সেটা আজ বুঝতে পেরেছি। মানুষ নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য নিজের প্রাণপণ সব দিয়ে যুদ্ধ করে, যাতে সে তার ভালোবাসার মানুষদের বাঁচিয়ে রাখতে পারে। পরদিন হানসেং দেখতে পায় তাদের বাড়ির পুরনো ঘরগুলোকে ঠিক করা হচ্ছে। সে বাড়ির লোককে বলে, তোমাকে এগুলো করতে কে বলেছে? লোকটি বলে, আমি নিজের দায়িত্ব নিয়ে করছি। ম্যাডাম এই ঘরে থাকতো, ঘরটাতে পানি পড়ে, ঘরটা আমাকে ঠিক করতে হবে না? ম্যাডাম তো অলরেডি ঘরে চলে এসেছে। হানসেং বলে, তার জিনিসপত্র কে এনেছে? সে বলে, আমি এনেছি। হানসেং এর প্রচন্ড রাগ হচ্ছিল, তবে সে কিছুই বলে না। এরপর সে শিচির নতুন ঘরে আবারও ফুলের গাছ নিয়ে আসে। সে যখন চলে যাচ্ছিল, শিচি তখন পেছন থেকে তার জামা টান দিয়ে ধরে। হানসেং বলে, তুমি কি কিছু বলবে? শিচির চোখ দিয়ে তখন পানি পড়তে থাকে। সে তো তাকে সবকিছু খুলে বলতে চায়, কিন্তু তার হাত বাঁধা। হানসেং তখন তাকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি? এরপর সে তাকে আবারও বিছানায় নিয়ে যায়। তারপর আর কি বলবো। পরদিন ডাক্তার যখন শিচির পালস চেক করে তখন সে বলে, আপনি এখন পুরোপুরি সুস্থ আছেন, তবে আপনাকে এখন থেকে আপনার বাচ্চারও খেয়াল রাখতে হবে। শিচি বলে, আমি প্রেগনেন্ট? কিন্তু ডাক্তার সাহেব, আপনি আপাতত এই কথাটা জেনারেলকে বলবেন না। ডাক্তার বলে, ঠিক আছে। এদিকে সেই ডাক্তারকে জিহাংও ধরে নিয়ে এসেছে। সে তাকে জিজ্ঞেস করে, জেনারেলের স্ত্রীর এখন কি অবস্থা? ডাক্তার বলে, উনি এখন ভালো আছে, তবে উনি প্রেগনেন্ট তো, তাই একটু সাবধানে থাকতে হবে। এই কথা শুনে জিহাং একদম শকড হয়ে যায়। তার মনে পড়ে শ্যানচিন তাকে বলেছিল যে আমি প্রেগনেন্ট। জিহাং বলে, তার মানে ও সত্যি বলেছিল। সে অনেক খুশি হয়। খুশিতে সে হাসতে থাকে, কারণ সে ভেবেছে এই বাচ্চাটা তার। সে ডাক্তারকে বলে, তুমি অনেক ভালো একটা কথা শুনিয়েছ আমাকে, তোমাকে তো পুরস্কার পেতেই হবে। সে তখন একটা স্বর্ণমুদ্রা বের করে আর সেটা তার হাতে দিয়ে বলে, ম্যাডামের বাচ্চার খেয়াল রেখো, ঠিক আছে? ডাক্তার তখন চলে যায়। আড়াল থেকে শ্যানচিনও এই কথা শুনতে পায়। রাতে জিহেং পতিতালয়ের সামনে দাঁড়িয়েছিল। তখন সে শিচিকে দেখতে পায়, যে কিনা ছেলেদের পোশাক পরে পতিতালয়ে এসেছে। শিচি মূলত তার সেই বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছে। সে তার বান্ধবীকে সব কথা খুলে বলে যে সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সে নিজেই এখন প্রেগনেন্ট। বাইরে বের হতেই সে জিহেংকে দেখতে পায়। জিহেং তাকে নিয়ে আবার ভেতরে আসে। শিচির বান্ধবী এটা দেখে রাজকুমারকে আটকাতে গেলে রাজকুমার তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর জিহেং শিচিকে বলে, তুমি কেমন আছো? তোমার শরীর এখন ঠিক আছে তো? শিচি পরে নিতে নিলে জিহেং তাকে ধরে ফেলে। সে তার হাত দিয়ে সেই আগের ব্রেসলেটটা পরিয়ে দেয়। সে বলে, এটার ভেতর 17টা পুঁতি ছিল, 16টা আমি খুঁজে পেয়েছি, একটা পাইনি, তাই অন্য রঙের একটা দিয়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার সঙ্গে আলাদা কোথাও দেখা করতে চাও না। আমি জানি তুমি প্রেগনেন্ট। তুমি সেদিন আমাকে সত্যি কথা বলেছিলে।
সিচি তখন মনে মনে বলে, তার মানে উনি ভেবেছে বাচ্চাটা ওনার। জিহাং বলে, আজ থেকে তুমি যা চাইবে আমি তাই করব, আমি তোমাকে আর কষ্ট দেব না। সিচি বলে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে, নইলে জেনারেল সন্দেহ করবে। জিহাং বলে, ঠিক আছে। সিচি বাইরে আসলে দেখা যায় তার বান্ধবী আরো লোকেদের নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে রাজকুমারকে মারার জন্য। কিন্তু সে যখন দেখতে পায় সিচি ভালো আছে, তখন তারা আর কিছু বলে না। জিহাং তার লোকেদের বলে, ওর পেছন পেছন যাও, একদম জেনারেলের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, আর খেয়াল রাখবে ও যেন তোমাদেরকে দেখতে না পায়। কিন্তু রাস্তা দিয়ে যখন আসছিল তখন সিচির মনে হচ্ছিল কেউ তার পিছু করছে। তখনই সেখানে হানসাং চলে আসে আর দুজনকে মেরে সেখানে অজ্ঞান করে ফেলে। সিচি যখন তাকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়। হানসাং বলে, আর ভয় পেও না, আমি চলে এসেছি। এরপর পরদিন সিচি ইয়ানবাওকে বলে, তুমি দেখবে তোমার বইয়ের কোনায় আমি ছবি এঁকে দিয়েছি। ইয়ানবাও বলে, মা তুমি কি বাবার ছবি আঁকতে পারো? সিচি তখন একটা ছবি বের করে যেটাতে হানসাং এর ছবি আঁকা ছিল। ইয়ানবাও বলে, মা তুমি এটা কবে এঁকেছো? সিচি বলে, অনেক আগে, যেদিন তোমার বাবাকে আমি প্রথম দেখেছিলাম, যেদিন আমি তাকে ভালোবেসেছিলাম। রাতে সিচি যখন ঘুমিয়েছিল তখন দেখতে পায় হানসাং তার সাথে এসে শুয়ে আছে। সে তাকে বলে, আপনি কখন আসলেন? হানসাং বলে, এই তো একটু আগে। এরপর তারা আবার ঘুমিয়ে পড়ে। এদিকে জিহাং যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে তার ঘরে শ্যানচিনকে দেখতে পায়। সে বলে, তুমি এখন আমার পাশে থেকে চলে যাও। শ্যানচিন বলে, রাজকুমার আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। জিহাং বলে, ঠিক আছে, তাহলে অন্য একটা রুমে যাও, আমার রুমে না। সে তাকে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। শ্যানচিন তখন সেই ছবিটা বের করে যেটা সিচি একদিন এঁকেছিল যখন শ্যানচিন আর জিহাং ঘনিষ্ঠ অবস্থায় ছিল। শ্যানচিন বলে, তুমি তো তোমার স্বামীর জন্য অনেক কিছু করলে, দেখা যাক তোমার স্বামী তোমাকে কতটা বিশ্বাস করে। এদিকে দেখা যায় সিচি বাজার থেকে কতগুলো ওষুধ কিনে বাড়ি ফিরছিল। তখন তার সামনে শ্যানচিনের ভাই এসে পড়ে। সিচি তো আর শ্যানচিনের ভাইকে চিনত না, তাই সে তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। শ্যানচিনের ভাই তখন বলে, জেনারেলের বউ হয়ে গেছে বলে এখন নিজের ভাইকেও চিনতে পারছো না? সে তাকে টেনে নিয়ে যেতে থাকে। সে তাকে জিহাং এর কাছে নিয়ে যায় আর বলে, দেখুন রাজকুমার, আমি কাকে নিয়ে এসেছি। জিহাং বলে, তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। সে সিচিকে বলে, বিশ্বাস করো আমি ওকে বলিনি তোমাকে আনতে, তুমি কি ঠিক আছো? সিচি বলে, হ্যাঁ। সে চলে যেতে চাইলে জিহাং তাকে আটকায়। সে বলে, তুমি এত ওষুধ কেন কিনেছো? ওই হানসিং কি তোমার খেয়াল রাখে না? চলো তুমি আজ থেকে আমার পাশে থাকবে। সিচি তাকে বলে, রাজকুমার এগুলো ডাক্তারই লিখে দিয়েছে। জিহাং বলে, তুমি কোনো চিন্তা করো না, একবার আমি সবকিছু হাতে পেয়ে যাই, তারপর আমি তোমাকে সম্মানের সাথে আমার বাড়িতে নিয়ে যাব। জিহাং বলে, আমি কি একবার আমার বাচ্চার হার্টবিট শুনতে পারি? সে তখন মাথা নিচু করে তার বাচ্চার হার্টবিট শুনতে চায়, কিন্তু ওই সময় সেদিকে একটা বল আসতে থাকে। জিহাং সে বলটা ধরে ফেলে আর চিৎকার করে বলে, এই বলটা কে ছুঁড়েছে? তখন একটা ছোট বাচ্চা সেখানে আসে। জিহাং তার উপর রাগ করতে চায়, কিন্তু সিচি তাকে বাধা দেয়। জিহাং তখন নরম কণ্ঠে তাকে বলে, শোনো আঙ্কেল, তুমি অন্য কোথাও গিয়ে খেলো। সিচি যখন চলে যেতে চায় তখন আবারও শ্যানচিনের ভাই তার সামনে এসে দাঁড়ায়। জিহাং এসেই তাকে একটা চর মেরে দূরে সরিয়ে দেয়। সিচি এরপর চলে যাচ্ছিল। জিহাং তার লোকেদের বলে, ওর পেছনে যাও। লোকেরা বলে, রাজকুমার কতবার? জিহাং বলে, আমি বলেছি পেছনে যাও। তারা তখন আবারও তার পেছনে যেতে থাকে। এদিকে হানসাংকে একজন লোক এসে বলে, প্রধানমন্ত্রীর বাড়ি থেকে একটি ছবি পাঠানো হয়েছে। হানসাং বসে সেই ছবিটা যখনই খুলছিল তখনই ঘরে সিচিও খাবার নিয়ে চলে আসে। ছবিটা দেখে সে যখন সিচিকে দেখে তখন সে ছবিটাকে হাতে নিয়ে তার কাছে এসে দাঁড়ায়। এরপর তার চেহারাটা ভালো করে দেখে বলে, না তুমি শ্যানচিন না, তার মানে এই ছবিতে যে আছে সেও তুমি না। এরপর সে ছবিটা নিয়ে বাইরে চলে যায়। সে তার অ্যাডভাইজারকে বলে, দেখো তো ছবিটা। অ্যাডভাইজার বলে, তুমি তোমার স্ত্রীর ছবি আমাকে কেন দেখাচ্ছ? হানসাং বলে, দেখে বলো তো সত্যিই এটা আমার স্ত্রী কিনা। অ্যাডভাইজার তখন বলে, না তো। হানসাং বলে, খোঁজ নিয়ে দেখো তো এই ছবিটা কে এঁকেছে। এরপর হানসাং ইয়ানবাওয়ের সাথে বসেছিল। তখন ইয়ানবাও বলে, দেখো বাবা, মা তোমার ছবি এঁকেছে। মা বলেছে এই ছবিটা নাকি মা সেদিন এঁকেছে যেদিন সে তোমাকে প্রথম দেখেছিল। হানসাং বুঝতে পারে সে যে মেয়েকে জীবনের প্রথম ভালোবেসেছে সেই মেয়ের সঙ্গেই তার বিয়ে হয়েছে। ইয়ানবাও তাকে বলে, বাবা, মা আরো বলেছে সে যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিনই নাকি তোমাকে ভালোবাসতে শুরু করেছে। এই কথাতে হানসাং আরো খুশি হয়ে যায় আর বারবার ইয়ানবাওকে বলতে থাকে, তুমি এই কথাটা আরেকবার বলো। এরপর হানসাং সেই দুইটা ছবিকে একসাথে করে এবং সে দেখতে পায় দুইটা ছবিতেই লেখা আছে চিত্র অঙ্কন বাই সিচি। হানসাং তখন এই সিচির ব্যাপারে খোঁজ করে। এরপর সে পতিতালয়ে যায় এবং সিচির সেই বান্ধবীর সঙ্গে দেখা করে। সে তাকে বলে, আমি শুনেছি সিচি নামের একটি মেয়ে আছে যে কিনা খুব সুন্দর ছবি আঁকে। সে বেশিরভাগ সময় পতিতালয়ের মেয়েদের ছবি আঁকে আর সে নাকি আপনার ভালো বন্ধু, তাই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি।
আমি জিজ্ঞেস করতে চাই, এখানে যে সিচির নাম লেখা আছে সেই কি আপনার সেই বান্ধবী সিচি? সেই মেয়েটা বলে, হ্যাঁ, ওই এইভাবে ছবি আঁকে। হানসাং বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তার মানে যে আমার বাড়িতে সেনচিন সেজে আছে তার নাম আসলে সিচি। বাড়িতে এসে হানসাং দেখতে পায় সিচি কিছু একটা লিখছে। সে তখন তার পাশে দাঁড়িয়ে বলে, সিচি। সিচি বলে, জি। কিন্তু এরপর সে বলে, আপনি আমাকে কি নামে ডাকলেন? হানসাং হেসে বলে, কিছু না। রাতে সিচি দেখতে পায় তার ঘরে কেউ তালা লাগিয়ে দিয়েছে। সে একজন গার্ডকে জিজ্ঞেস করলে সে বলে, জেনারেল আপনার ঘরে তালা লাগিয়ে দিয়েছে। সিচি জেনারেলের কাছে গেলে হানসাং বলে, তুমি ঘরে ছিলে না, তাই ঘরে আমি তালা দিয়ে দিয়েছি, এবার আমার কাছে আসো। সিচি বলে, আমাকে চাবি দিয়ে দিন। হানসাং বলেন, সেটা তো আমি লেকে ফেলে দিয়েছি। বিবাহিত স্বামী স্ত্রী আলাদা ঘরে কেন থাকবে? সিচি তখন চলে যেতে চায়। হানসাং তাকে বলে, আমি একটা ছবি পেয়েছি। সে তখন তাকে সিচির আঁকা ছবিটা দেখায়। সে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন এঁকেছ? সিচি বলে, কারণ আমি আপনাকে পছন্দ করি। হানসাং অনেক খুশি হয়ে যায়। সে যখনই তাকে কিস করতে যাবে তখনই সিচির বমি এসে পড়ে। হানসাং একদম শকড হয়ে যায়। পরদিন সে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার বলে, আপনি চিন্তা করবেন না, ম্যাডাম একদম ঠিক আছে। হানসাং বলে, আপনি সত্যি বলছেন তো? আমার বাচ্চার যদি কিছু হয় আমি কিন্তু আপনার 12টা বাজিয়ে ফেলবো। ডাক্তার বলে, জেনারেল, আপনি জেনে গেছেন? আপনি কখন জানলেন? হানসাং মুচকে হেসে বলে, এই তো এখনই। রাতে হানসাং আর সিচি একসঙ্গে বাজারে আসে। হানসাং সিচিকে ক্যান্ডি স্টিক কিনে দেয়। সিচি যখনই সেটা খেতে চায় হানসাংও তার অপর পাশে কামড় বসিয়ে দেয়। তারা দুজনেই তখন লজ্জা পেয়ে যায়। এরপর তারা যখন চলে আসছিল তখন সিচি একটা তাবিজ হাতে নেয়। মূলত এগুলো ছিল ছোট বাচ্চাদের তাবিজ। হানসাং বলে, তুমি কি একটা কিনবে? সিচি বলে, না, আমি এমনি দেখছিলাম। তখন দেখা যায় আসলে তাদের পেছনে তখন জিহ্যাং ছিল। সেই তাবিজটা কিনে নেয়। সে তাদের পেছন পেছনেই হাঁটছিল, আর তার পেছন পেছন হাঁটছিল সেনচিন। পরদিন হানসাং একটি তাবিজ কিনে আনে। সে অ্যাডভাইজারকে বলে একটা বক্সের ব্যবস্থা করতে। অ্যাডভাইজার বলে, আমি তোমার অ্যাডভাইজার, তুমি আমাকে দিয়ে এগুলো কাজ করাও। হানসাং তখন অ্যাডভাইজারের অনেক প্রশংসা করতে শুরু করে, যেগুলো শুনে সে অনেক খুশি হয়ে যায়। সে বলে, একটা বক্সই তো, আমি এনে দিচ্ছি। এদিকে সিচি হানসাং এর সঙ্গে দেখা করতে যায়। সে বলে, চলো আমরা আবার চেহারা বদলে ফেলি, আমি হানসাংকে সব বুঝিয়ে বলবো। সেনচিন বলে, আমার মনে হয় না চেহারা বদলে গেলে হানসাং এর ব্যবহার বদলে যাবে, কারণ সে তোমাকে মন থেকে ভালোবাসে। কিন্তু আমি জিহ্যাংকে চিনি, জিহ্যাং আমার উপর প্রচন্ড ক্ষেপে যাবে। এরপর সে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি কি জানতে চাও না যে জিহ্যাংকে আমি এত ভালো কেন বাসি? প্রধানমন্ত্রী বাড়িতে আমি একমাত্র মেয়ে ছিলাম। একদিন আমার ভাইয়েরা আমাকে বলে করছিল। তারা আমাকে বলছিল নিজের চোখে নিজে আঘাত করতে। আমি তাদের কথা মেনেই আমার চোখে আঘাত করে দিই। ওই সময় জিহ্যাং সেখানে চলে আসে। সে আমার ভাইদের বুকে আমাকে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। তখন প্রথম আমি বুঝতে পারি ভালোবাসা, যত্ন, এই জিনিসগুলো আসলে কি। এরপর সিচি যখন ফিরে আসছিল তখন রাস্তায় এক লোকের সঙ্গে তার ধাক্কা লেগে যায়, যার কারণে তার পেটে অনেক ব্যথা হতে শুরু করে আর সে মাটিতে পড়ে যায়। ওই সময় জিহ্যাং তাকে ধরে ফেলে। জিহ্যাং বলে, চলো আমি তোমাকে প্রাসাদে নিয়ে যাচ্ছি। সিচি বলে, না, আমি জেনারেলের বাড়িতে যাব। জিহ্যাং বলে, ঠিক আছে, আমি তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। এরপর সে তাকে কোলে করে হানসাং এর বাড়িতে আনে। এরপর সে চিৎকার করে বলতে থাকে, একটা ডাক্তারও কি এখানে আসতে পারে না? তোমাকে কি হানসাং এই শান্তি দেয়? তখন হানসাং জিহ্যাংকে মারতে শুরু করে আর বলে, আমার স্ত্রী থেকে দূরে থাকবে। সে সিচিকে বলে, চলো আমি তোমাকে তোমার ঘরে দিয়ে আসি। ওই সময় জিহ্যাং বলে, হানসাং, তুমি কি জানো ওর পেটে কার বাচ্চা আছে? এই কথা শুনে হানসাং তার দিকে ঘুরে দাঁড়ায়। জিহ্যাং বলে, আমার। সিচি তখন বলে, আমাকে নিচে নামান। সে হানসাংকে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে অনেক মিথ্যে কথা বলেছি। রাজকুমার, আমি সেনচিন নই। জিহ্যাং বলে, দেখেছ? এরপর সে বলে, কি বললে তুমি? সিচি বলে, আমি সত্যিই সেনচিন নই, আমি একজন সাধারণ পেইন্টার। সেনচিন তার সঙ্গে আমার চেহারা বদলে ফেলেছে। সে চায়নি আপনাকে বিয়ে করতে, সেই কারণে সে তার জায়গায় আমাকে পাঠিয়েছে। জিহ্যাং তখন বলে, তুমি মিথ্যে কথা বলছো, আমি এগুলো বিশ্বাস করি না। সিচি বলে, আমি প্রমাণ করতে পারবো যে আমি সেনচিন নই। এরপর দেখা যায় সিচি একটা চেয়ারে বসে আছে। সে বলে, রাজকুমার, আপনি নিশ্চয়ই জানেন সেনচিন বাম চোখে দেখে না, কারণ ছোটবেলায় তার চোখে সে নিজেই আঘাত করেছিল। আপনি একটা কাগজে লিখে আমাকে পরীক্ষা করতে পারেন আমি কি বাম চোখে দেখি কিনা। জিহ্যাং সেটাই করে। সিচি দেখে বলে, আপনি লিখেছেন অনুশোচনা। জিহ্যাং এর নিজের উপরেই বিশ্বাস হচ্ছিল না। সিচি বলে, আমার চোখের নিচে একটা তিল রয়েছে যেটা সেনচিনের নেই। জিহ্যাং তখন তার কাছে আসে আর সে দেখতে পায় সত্যিই তার চোখের নিচে একটা তিল রয়েছে। সে যখনই সেটা ছুঁতে চায় তখন হানসাং তার হাত ধরে ফেলে। জিহ্যাং এর হৃদয় এখানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। সে তখন ঘর থেকে বের হয়ে যায়।
এরপরে সিচি হানসেংকে সবকিছু খুলে বলে। সে তাকে বলে যে কিভাবে তাদের বিয়ে হয়েছে, কেনই বা সে সেটাকে কন্টিনিউ করতে বাধ্য হয়েছে। সবকিছু বলার পরে সিচি বলে, আমি আপনার সঙ্গে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি এখনই আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তখনই হানসেং তাকে ধরে ফেলে। সে বলে, তুমি কোথাও যাবে না, আর আমার বাচ্চাকে নিয়ে আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সিচি বলে, আপনি বাচ্চার কথা জানেন? হানসেং বলে, আমি শুধু এটা জানি না, আমি সব জানি। আমি জানি যে তুমি শ্যানচিন নও, তোমার নাম সিচি। তুমি গভর্নমেন্টের হয়ে বিভিন্ন খুনিদের ছবি এঁকে দাও, আর প্রায় সময় তুমি পতিতালয়ের মেয়েদের ছবি আঁকো। সিচি বলে, আপনি সবই জানতেন? হানসেং বলে, আর আমি অনেক খুশি যে আমার বিয়ে শ্যানচিনের সঙ্গে হয়নি, বরং সিচির সঙ্গে হয়েছে। এদিকে জিহ্যাং পাগলের মতো হয়ে যায়। তার বারবার সিচির কথাগুলো মনে পড়ছিল। সে বারবার মনে করছিল কিভাবে সে সিচির কাছে গেলে সিচি সবসময় তার থেকে দূরে থেকেছে। তখনই তার কাছে শ্যানচিন চলে আসে। জিহ্যাং বলে, তুমি কে? শ্যানচিন বলে, রাজকুমার, আমি শ্যানচিন। জিহ্যাং বলে, না না, শ্যানচিন আর কখনো আমার কাছে ফিরে আসবে না, সে আর কখনোই আমার কাছে আসবে না। এই কথা বলেই জিহ্যাং অজ্ঞান হয়ে যায়। শ্যানচিন তখন তার কাছে শুয়ে বলে, জিহ্যাং, আমি তো কোনোদিন তোমাকে ছেড়ে যাইনি। পরদিন হানসেং বারবার সিচির নাম ধরে ডাকছিল। সিচি বলে, আপনি কি কিছু বলবেন? হানসেং বলে, তোমার নাম ধরে ডাকতে আমার ভালো লাগছে। সিচি তখন বলে, জেনারেল। হানসেং বলে, না, এরপর থেকে তুমি আমাকে হানসেং বলে ডাকবে, আর নইলে তুমি আমাকে স্বামী বলেও ডাকতে পারো। তখন ইয়ানবাও সেখানে আসে। ইয়ানবাও বলে, মা, আমার বোন কত বড় হয়েছে। মা, তুমি কি একটা বিড়াল জন্ম দিতে পারবে? আমার না বিড়াল খুব পছন্দ। এটা শুনে তারা হাসতে থাকে। হানসেং বলে, তোমার বোন বিড়াল কেন হতে যাবে? যখন সে জন্ম নেবে তখন তুমি বুঝতে পারবে, সে হবে একটা সিংহ। এই কথা শুনে সিচি অবাক হয়ে যায়। হানসেংও তখন কিছু একটা বুঝতে পারে। আসলে যুবরাজের যে জেট পেন্ডেন্টটা ছিল সেটার উপর একটা সিংহের ছবি আঁকা ছিল। তাই এই ব্যাপারে খোঁজ করার জন্য হানসেং দ্রুত সেই জেটটা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সিচি শ্যানচিনের সঙ্গে দেখা করতে আসে। সে তাকে সেই জেট পেন্ডেন্টটা দিয়ে দেয় আর বলে, আমি তোমার সব কাজ করে দিয়েছি, এবার তুমি আমার বোনকে দিয়ে দাও, আর আমার চেহারাও আমাকে দিয়ে দাও। শ্যানচিন বলে, এটা কি আসল জেট নাকি আগের বারের মতো এটাও নকল? সিচি বলে, তুমি কি বুঝতে পারছো না, এটার উপরে স্পষ্ট একটা সিংহ খোদাই করা আছে। যুবরাজ তার ভাইদের জন্য এরকম জেট পেন্ডেন্ট বানিয়েছিল, যাতে প্রত্যেকের আলাদা আলাদা প্রাণী ছিল। একজনের ছিল বাঘ, একজনের ছিল বানর, আর দ্বিতীয় রাজকুমারের জেটে ছিল সিংহ। মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো, যুবরাজ এটা বোঝানোর জন্যই যে দ্বিতীয় রাজকুমারী তাকে মেরেছে, তাই সে দ্বিতীয় রাজকুমারের জেট নিজের হাতে রেখেছিল। শ্যানচিন বলে, তুমি অনেক বেশি জানো। এরপর সে সেটাকে টুকরো টুকরো করে ফেলে। সিচি বলে, আমার বোন কোথায়? শ্যানচিন বলে, সে ওই ঘরে আছে। সিচি যখনই সেদিকে যেতে চায়, শ্যানচিন তখন পেছন থেকে তার উপর একটা চাকু দিয়ে আক্রমণ করতে চায়। সিচি চাকুটা ধরে রাখে। ওই সময় জিহ্যাং এসে এক ধাক্কা দিয়ে শ্যানচিনকে মাটিতে ফেলে দেয়, আর সিচিকে হানসেং ধরে। সিচি বলে, আপনি এখানে কিভাবে আসলেন? হানসেং তখন তাকে সে লাল ফিতাটা দেখায়। যখনই জিহ্যাং শ্যানচিনকে মারতে যায়, সিচি তাকে বলে, ওই আসল শ্যানচিন। জিহ্যাং বলে, এটা হতেই পারে না। শ্যানচিন বলে, তুমি নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো তো, সত্যি কি এটা হতে পারে না? সিচি তখন সিচির বোনকে খুঁজতে থাকে। এরপর তারা তার বোনকে পেয়ে যায়, যার অবস্থা এখনো খুবই খারাপ ছিল। বাড়িতে আনার পরেও সিচির বোন ভাঙচুর করছিল। এরপর সিচি তার সঙ্গে কথা বলার জন্য তার ঘরে আসে। সে তাকে বলে, আমি জানি তুমি আমাকে শ্যানচিন ভাবছো, কিন্তু আমি শ্যানচিন নই। শ্যানচিন আমার চেহারা বদল করে দিয়েছে, আমি তোমার ছোট বোন সিচি। সেই মেয়েটি তখন বলে, তুমি ভুল করছো, আমি তোমার বড় বোন নই, আমি আসলে শ্যানচিন। সিচি একদম শকড হয়ে যায়। সে বলে, তুমি এগুলো কি বলছো? তোমার পিঠে পিচ ব্লসমের মতো দাগ রয়েছে, যেটা আমার বোনে ছিল। সেই মেয়েটি বলে, এই দাগ তোমার বোনই আমার পিঠে বানিয়েছে। সিচি বলে, আমি ওকে গোসল করতে দেখেছি, ওর পিঠে এরকম কোনো দাগ নেই। সেই মেয়েটি বলে, ও চেহারা বদল করতে পারে, তাহলে তুমি বুঝতেই পারছো ও আর কি কি করতে পারে। সেই দাগ মেটানোর জন্য ও অনেক কষ্ট করেছে, অনেক ব্যথা সহ্য করেছে, কিন্তু তারপরও ওই দাগ সরিয়ে ফেলেছে। আমি তোমার বোন নই, তোমার আসল বোন ওই মেয়েটা, যে তোমারই চেহারা নিয়ে নিয়েছে। সিচি তখন সবকিছু বুঝতে পারে। তখন হানসেং তার কাছে আসে। সে বলে যে সেও তাদের সব কথা শুনে নিয়েছে। সিচি বলে, আমি এখন বুঝতে পেরেছি কেন সে আমার কাছে এসেছিল। সে কখনো আমার খারাপ চায়নি, সে আমার ভালোই চেয়েছে। তখনই দাসী এসে বলে, বাইরে কেউ আপনাদের সঙ্গে দেখা করতে এসেছে। এরপর দেখা যায় বাইরে শ্যানচিন এসেছে। সিচি এরপর তাকে বলে, আপু তুমি এসব কেন করলে? শ্যানচিন বলে, কে তোমার আপু? সিচি বলে, তুমি আর আমি তো ভালোই ছিলাম, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? কেন তুমি ওর চেহারা নিয়ে নিলে? শ্যানচিন বলে, তো কি হয়েছে? একমাত্র ওর চেহারা নিয়েই আমি একটা সুন্দর জীবন পেয়েছি। আমি আমার অতীতের সব অভাব দুঃখ দূর করতে পেরেছি। ওকে আমাকে ধন্যবাদ দিতে বলো, কারণ ওর হয়ে
ওর প্রতি করা সব অন্যায়ও আমি সহ্য করেছি। আর তুমিও আমাকে ধন্যবাদ দাও, কারণ আমি না থাকলে তুমি তোমার ভালোবাসার মানুষকে কখনো বিয়ে করতে পারতে না। তখন হানসেং সেখানে আসে। সে বলে, দ্বিতীয় রাজকুমার যদি মহারাজের কাছে নিজের অন্যায় স্বীকার করে নেয় এবং সে যদি ক্ষমা চায়, আমার মনে হয় মহারাজ তাকে ক্ষমা করে দেবে, আর নয়তো মহারাজ তাকে মেরে ফেলবে। শ্যানচিন যখন জিহ্যাং এর কাছে আসে তখন দেখতে পায় জিহ্যাং কিছু খুঁজছে। শ্যানচিন জিজ্ঞেস করে, তুমি কি খুঁজছো? জিহ্যাং বলে, ওই যে এক ধরনের তাবিজ আছে না বাচ্চারা পরে, তুমি দেখেছো সেই তাবিজটা? শ্যানচিন বলে, তুমি এখন সেটা খোঁজো না। কিন্তু জিহ্যাং সেটা খুঁজতে থাকে। এরপর সে সেটা পেয়ে যায়। সে বলে, আমি এটা তাকে দিয়ে আসি। শ্যানচিন তখন তাকে একটা চড় মারে। সে বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না? তুমি এখন রাজপ্রাসাদে যাও, মহারাজের কাছে ক্ষমা চাও, নইলে যে কোনো সময় মহারাজের আদেশ চলে আসবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জিহ্যাং বলে, আমি যদি একবার রাজপ্রাসাদে চলে যাই, আমি তো তাহলে ওকে আর দেখতে পাবো না। শ্যানচিন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু জিহ্যাং সেখান থেকে চলে যায়। এরপর জিহ্যাং শিচির কাছে আসে। সে তাকে বলে, চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। সে শিচিকে জোর করে নিয়ে যাচ্ছিল। তখনই চারদিক থেকে সৈনিকরা চলে আসে, আর হানসাংও সেখানে আসে। সে জিহ্যাং এর উপরে তীর ধরে। শিচির মনে পড়ে হানসাং এর হাত খুব ভালো, সে এর আগেও এভাবে এক ডাকাতকে মেরেছে। তাই সে বলে, একটু দাঁড়াও। সে জিহ্যাংকে বলে, রাজকুমার, আমি জানি আপনি আমার ক্ষতি চান না, আপনি আমার কাছে কেন এসেছেন? জিহ্যাং বলে, আমি সত্যি তোমার ক্ষতি চাই না। সে তখন চাকুটা উল্টো করে ধরে। এরপর বলে, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে এসেছি। তুমি কি তোমার নামটা আরেকবার বলতে পারবে? শিচি বলে, আমার নাম শিচি। জিহ্যাং বলে, তুমি কি খেতে পছন্দ করো, কি করতে পছন্দ করো? শিচি বলে, আমার মিষ্টি খাবার পছন্দ, আর আমি ছবি আঁকতে পছন্দ করি। জিহ্যাং বলে, আমি এবার বুঝতে পেরেছি। তারপরেও তুমি কি কখনো এক মুহূর্তের জন্য আমাকে ভালোবেসেছিলে? তখন শিচি হানসাং এর দিকে তাকায় আর বলে, না রাজকুমার, আপনি রাজপ্রাসাদে যান, মহারাজকে আপনার অন্যায়ের কথা বলুন। জিহ্যাং বলে, আসলে ওই দিন ভাইয়ার হঠাৎ হাঁপানি উঠে পড়ে, ওষুধটা আমার সামনেই ছিল, কিন্তু আমি ওষুধটা তাকে দেইনি। শিচি বলে, তাহলে তো আপনি আর রাজকুমারকে মারেননি, আপনি গিয়ে মহারাজকে সেটা বলে দিন। জিহ্যাং তখন হাসতে থাকে। সে বলে, তুমি আসলেই শ্যানচিন নও, কারণ তুমি আমাকে ভালো মতো চেনোই না। জিহ্যাং তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমি অন্যায় যা করেছি তো করেছি, আমি তার জন্য কারো কাছে ক্ষমা চাইতে পারবো না। সে তখন সেই চাকুটা তার পেটে ঢুকিয়ে দেয়। এরপর সে শিচিকে বলে, পরের জন্মে আর যাই করো, আমাকে মিথ্যে কথা বলো না। তখন শ্যানচিন সেখানে চলে আসে, আর সে জিহ্যাং এর এই অবস্থা দেখে সহ্য করতে পারে না। সেও তখনই পেটে চাকু ঢুকিয়ে সেখানেই মারা যায়। শিচি অনেক কাঁদতে থাকে। এরপরে 1 বছর পরে সিন দেখানো হয়। শিচির বাচ্চা জন্ম হয়ে গেছে। বাচ্চাটা অ্যাডভাইজারের কোলে ছিল। হানসেং, শিচি আর ইয়ানবাও বাজারে ঘুরতে এসেছিল। হঠাৎ করে শিচির ছাতার সঙ্গে একটি ছাতা ধাক্কা খায়। শিচি দেখতে পায় সে দেখতে একদম তার বোনের মতো। তখন সেই মেয়েটার স্বামীও সেখানে চলে আসে, আর সেও দেখতে অবিকল জিহ্যাং এর মতো। শিচি অবাক হয়ে তাদেরকে দেখতেই থাকে। এরপর তারা চলে যায়। তখন হানসেং সেখানে আসে। শিচি বলে, আচ্ছা, সত্যি কি একই রকম দেখতে মানুষেরা পৃথিবীতে বাস করে? আর এখানেই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ড্রামাটি আমাদেরকে শেখায় একটা সম্পর্কের মজবুত ভিত্তি হলো বিশ্বাস, যেটা আমরা হানসেং এর ভেতর দেখেছি। এই ধরনের ছেলেদের মূলত বলা হয় গ্রিন ফ্ল্যাগ। তবে আমার মনে হয় হানসেং গ্রিন ফ্ল্যাগ নয়, হানসেং পুরো একটা গ্রিন ফরেস্ট, যে শুরু থেকেই তার স্ত্রীকে বিশ্বাস করে এসেছে। আর শিচি অনেক ভাগ্যবতী একটা মেয়ে, যে কিনা হানসেং এর মতো একটা স্বামী পেয়েছে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ড্রামাটি কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।